প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাই দেখতে পাচ্ছ, আজকে আমরা একটি বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিব যাতে তোমাদের কোশ্চেনগুলো মনে রাখতে খুবই সহজ হয়। তো দেখো, সামনে যেহেতু এসএসসি পরীক্ষা, সেক্ষেত্রে আমি কিছু বোর্ড কোশ্চেন সলভ করব। তোমরা এই কোশ্চেনগুলো সলভ করার সাথে সাথে কিছু এক্সপ্লেনেশন এখান থেকে জানতে পারবা। তো দেখো, আমরা আজকে আলোচনা করব রাজশাহী বোর্ড 2018-24 যে প্রশ্নটা আসছিল, সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে টোটাল 25 MCQs থাকবে, তোমরা জানো। তো আমরা খুবই কুইক টাইমের মধ্যে ইনশাল্লাহ কিছু এক্সপ্লেনেশনও দিব, কোশ্চেনটা সলভ করে দেব। ওকে, তো প্রথম প্রশ্নটা বলেছে যে প্রোগ্রামিংয়ের ধারণার প্রবর্তক হিসেবে কাকে সম্মানিত করা হয়েছে। তো তোমরা জানো চার্লস ব্যাবেজ, উনি হচ্ছে মডার্ন কম্পিউটারের জনক। আর আডা লাভলেস, ইনি কিন্তু প্রথম প্রোগ্রামার হিসেবে, তাকে প্রোগ্রামের আবিষ্কারক হিসেবে নির্ধারণ করা হয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 2তে বলেছে তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত শতাংশ সময় কমেছে। মানে আমরা কোনো একটা তথ্য আগে যেমন অ্যানালগভাবে আমরা পাঠাইতাম, অনেক সময় নিত, কিন্তু যখন তথ্য ডিজিটালাইজেশন হয়েছে, যেমন তুমি মনে করো একটা যে কোনো লেখা ডকুমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিচ্ছ, ওটা পাঠানোর জন্য অত বেশি বড় ধরনের ক্যারিয়ার প্রয়োজন হচ্ছে না। তো সেই হিসাব করে দেখা গিয়েছে যে 80 থেকে 90% সময় তোমার বেঁচে গেছে শুধু কিসের জন্য, তথ্যটা ডিজিটালাইজড হওয়ার জন্য। ওকে, কোশ্চেন নাম্বার 3তে দেখো, এখানে বলেছে বর্তমানে দেশের সকল জমির রেকর্ড অনুলিপি অনলাইন সংগ্রহ করার সার্ভিসের নাম। যেমন আগে আমরা জমির খারিজ বা অন্য কিছু করতে গেলে হার্ড কপিতে কাজ করতে হতো ভূমি অধিদপ্তরে, কিন্তু এখন অনলাইনে সরাসরি পেমেন্ট করা যায়। এটাকে বলা হয় পর্চা সেবা। ওকে, এটাকে বলা হয় পর্চা সেবা, এটাকে ইংলিশে বলা হয় সেটেলমেন্ট। ওকে, নাম্বার 4 বলেছে ডিজিটাল বাংলাদেশ রূপকল্পে বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছে মানব সম্পদ উন্নয়ন, ঠিক আছে, এটা জনগণের সম্পৃক্ততা, এটাও ঠিক আছে, সিভিল সার্ভিস, এটাও ঠিক আছে। তার মানে এখানে তিনটাই আমাদের উত্তর হবে। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 5-এ আমরা দেখি, বলেছে আইসিটির এই যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তায় এক ধরনের তালা, যেটাকে আমরা বলি লক, লক। তো এখানে তালা বলেছে, ওটাকে, এই তালার নাম কি? আমরা লক করি কি দিয়ে? ডেফিনেটলি পাসওয়ার্ড দিয়ে, রাইট। আচ্ছা, CMOS এর পূর্ণরূপ, এটা হচ্ছে একটা ব্যাটারি যেটা মাদারবোর্ডের মধ্যে থাকে। এটা টাইম ডিউরেশনের জন্য এই ব্যাটারিটা ইউজ করতে হয়। তো CMOS এর পূর্ণরূপ হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এটা কোথায় আছে? এখানে, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। ওকে, নাম্বার 7 দেখো, নাম্বার 7-এ বলেছে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ। মানে যে কোনো কম্পিউটার হইতে পারে, ল্যাপটপ, মোবাইল, এটা ভাইরাসে আক্রান্ত হলে কি লক্ষ্য থাকতে পারে, মানে লক্ষণগুলো, তার কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। এখানে বলেছে মেমোরি কম দেখাচ্ছে, ফলে গতি কমে গেছে, হ্যাঁ, কথাটা ঠিক আছে। নতুন প্রোগ্রাম ইনস্টল করার ক্ষেত্রে কম সময় লাগে, না, সময় বেশি লাগবে, এটা হবে না। দেন বলেছে চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গায় দখল করেছে, রাইট। তাহলে আমরা এখানে অ্যান্সার পাবো 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? রাইট, এখানে, এটাই আমাদের রাইট অ্যান্সার। ওকে, দেখো, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী বলেছে, সাধারণ কম্পিউটার অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে, সাধারণত আমরা কম্পিউটার যদি অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে কাজ করতে গেলে নিচের কোন সমস্যায় প্রদর্শিত হয়। দেখো, একসাথে যদি তুমি অনেকগুলো প্রোগ্রাম কাজ করো, তখন কিন্তু মেমোরি বিজি হয়ে যায়। মেমোরির যেই আমরা র্যামটা, মানে বিভিন্ন কাজের র্যামের বিভিন্ন অংশে চলে যাওয়ার ফলে তখন এটা মেমোরি আউট হয়ে যায়, এই কারণে বলে আউট অফ মেমোরি। ওকে, দেন 9 নম্বরে বলেছে শ্বেতপত্র কোন ধরনের ডিজিটাল কন্টেন্ট। শ্বেতপত্র যেহেতু একটা চিঠির মতো, তো এটা অবশ্যই টেক্সট হবে, রাইট। তো দেন দেখো, এখানে বলেছে যে ইবুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় সেগুলো সচরাচর কোন ফরম্যাটে থাকে। এটা সবসময় মনে রাখবা, আমরা অনলাইনে যখন কোনো ইবুক পড়ি, মানে তোমার ইলেকট্রিক বুক যেটাকে বলি, সেটা পড়ি সবসময়, সেটা HTML এ লেখা থাকে।
অফলাইনে তোমার পিডিএফ এগুলো থাকে, ঠিক আছে। এবার দেখো 11 নম্বরে বলেছে ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি, মানে ল্যাপটপ থেকে ছোট, স্মার্টফোন থেকে বড়, এরকম একটা কিছু, এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় ট্যাবলেট, ঠিক আছে। দেন এখানে দেখো 12 নম্বরে বলেছে ডিজিটাল কন্টেন্ট হলো, তোমরা জানো ডিজিটাল কন্টেন্ট ব্লগ পোস্ট, ই বুক, হ্যাঁ এটা হইতে পারে ডিজিটাল কন্টেন্ট। ইনফোগ্রাফিক্স তো জানো, ইনফরমেশন ভিত্তিক কোনো ইমেজ, হ্যাঁ এটাও হইতে পারে। অডিও ও ভিডিও স্ট্রিমিং, এটাও হইতে পারে। তার মানে এখানে তোমার ডিজিটাল কন্টেন্ট এই তিনটাই, 1 2 3, রাইট। দেন আমরা এবার 13 নাম্বারটা দেখতে পারি। এখানে বলেছে একই ডকুমেন্ট বিভিন্ন নামে সংরক্ষণ করতে গিয়ে নিচের কোন কমান্ডটি ইউজ করতে হয়? এটা হচ্ছে সেভ এজ, তোমরা জানো। আচ্ছা, হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায়? এই প্রশ্নটা আসছে হচ্ছে এমএস ওয়ার্ড থেকে। এখানে দেখো একটু খেয়াল করো যে হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নম্বরের আইকন থাকে। আমি যদি একটা এমএস ওয়ার্ড ওপেন করি, দেখো, আচ্ছা এটা হচ্ছে হোম ট্যাব, দেখো এটা হোম ট্যাব। তো এখানে বলেছি বুলেট পয়েন্ট কোথায় থাকে, দেখো এই যে বুলেট পয়েন্টগুলো এখানে আছে, যে 1 2 3 এরকম করে বুলেট পয়েন্টটা এখানে আছে, এগুলোকে বলা হয় বুলেট পয়েন্ট। তো দেখো এই যে বুলেট পয়েন্ট আরও আছে এখানে, এই যে দেখো বুলেটের মতো এগুলো। তো এটা দেখো এটা কোন ট্যাবে আছে? হোম ট্যাবের কোথায় আছে? প্যারাগ্রাফে, এই যে লেখা আছে প্যারাগ্রাফ, খেয়াল করেছো? এই যে প্যারাগ্রাফ, তার মানে আমাদের এখানে উত্তরে দেখি প্যারাগ্রাফ আছে কিনা, রাইট। হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নাম্বার আইকন থাকে? প্যারাগ্রাফ আছে, হ্যাঁ এই যে প্যারাগ্রাফ গ্রুপ, তার মানে এটাই উত্তর। ওকে, গুণ করার ক্ষেত্রে A1 সেলকে B1 সেল দিয়ে গুণ করার জন্য ফলাফল সেলে নিচের কোন সূত্রটি লিখব? এটা এক্সেলের ফর্মুলা থেকে আসছে। তো দেখো A1 আর হচ্ছে তোমার কি B1, তো যেহেতু আমরা গুণ করব, আমরা জানি গুণ করতে হয় কি দিয়ে? স্টার দিয়ে, রাইট। তাহলে A1 B1 এখানে দুই জায়গায় অ্যান্সার আছে, তুমি একটা দিলেই হবে, এটাই অ্যান্সার, ঠিক আছে। অথবা A1 B1, হ্যাঁ এটাও হয়, এখানে দুইটাই রাইট অ্যান্সার দেওয়া আছে। ওকে ফাইন। দেন দেখো ডকুমেন্ট লেখার মার্জিন ঠিক করতে, মার্জিন, ঠিক আছে, ঠিক করতে হলে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হবে? দেখো এটাও একটা এমএস ওয়ার্ড থেকে কোশ্চেনটা আসছে। তো এই কোশ্চেনটা দেখো আমি আবার এখানে একটু দেখাই কি বলেছে। ডকুমেন্ট লেখার মার্জিন ঠিক করার জন্য, তো মার্জিন আমরা কোথায় করি? দেখো এখানে আমরা লেআউটে যাই, লেআউটে গিয়ে দেখো এই যে মার্জিন শব্দটা আসছে। তো এখানে আমরা বিভিন্ন পেজের সাইজ নিতে পারি, ওরিয়েন্টেশন, এখানে গিয়ে পোর্ট্রেট বাইয়া, এখানে বলছে মার্জিনের কথা, ঠিক আছে। তো মার্জিনটা কোথায় আছে? পেজ লেআউটে, রাইট। তো দেখি আমাদের এখানে অপশনে পেজ লেআউট আছে কিনা। তো নিচের এখানে বলেছে পেজ লেআউট, রাইট, প্রথমটাই পেজ লেআউট, এটাই অ্যান্সার। নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম? দেখো মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি করতে আমরা যেই প্রোগ্রাম ব্যবহার করি সেটা হচ্ছে ডিরেক্টর। ওকে, এবার দেখো আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে বলেছে এমএস পাওয়ার পয়েন্ট 2007 প্রোগ্রামে ব্যবহার করে প্রেজেন্টেশনের নতুন স্লাইড, এটা সহজ। নতুন স্লাইড তৈরি করতে আমরা কন্ট্রোল এম ইউজ করি, কন্ট্রোল এম এ আমরা নতুন স্লাইড পেয়ে যাই। এবার বলেছে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে পিক্সেলের ঘরে 300, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 300 টাইপ করলে রেজুলেশন কত পিক্সেল হবে? তো 300-এর সাথে 300 গুণ দিতে হবে, যতই দিবে। যদি 200 বলতো যে পিক্সেল, তাহলে 200-এর সাথে আরেকটা 200 গুণ দিতাম, তাহলে কিন্তু আমরা করলে রেজুলেশন কত সেটা পেয়ে যাব। তো 300-এর সাথে 300 গুণ দিলে কি হয়? 3 3 9 আর হচ্ছে 4টা শূন্য, তো 3 3 9 4টা শূন্য, এই যে এখানে উত্তর। ব্যাপারটা বোঝা গেছে? যদি এখানে 300 না দিয়ে 200 দিত, 150 দিত, তাহলে 150 আবার গুণ করতাম। ওকে, এবার বলেছে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামের বৃত্তাকার সিলেকশন রেখা তৈরি করার জন্য নিম্নের কোন টুলটি ব্যবহার করা হয়? যদি বৃত্তাকার কোনো একটা কিছু আমরা তৈরি করতে চাই, তাহলে যে টুলটি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে শিফট ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, ঠিক আছে। শিফট ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের মাধ্যমে আমরা ফটোশপের মধ্যে বৃত্তাকার কোনো একটা শেপ ডিজাইন করতে পারি। এবার দেখো বলছে 21-এ কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে সমান চিহ্ন বোতামে চাপ দিলে নিচের কোন কাজটি সম্পূর্ণ হয়? এটা দেখো আমি নিজে এখন একটু করে দেখাচ্ছি। আমি কন্ট্রোল আর ইকুয়াল চাপ দিয়েছি, তো কন্ট্রোল আর ইকুয়াল চাপ দিয়ে দেখলাম যেটা জুম ইন হয়, মানে জুমটা বড় হয়। তো এখানে আছে কিনা জুম ইন, ঠিক আছে ফাইন।
এবার বলছে স্প্রেডশিট ব্যবহার করে আমরা করতে পারি উপস্থাপনা। না, স্প্রেডশিট ব্যবহার করে ক্যালকুলেশন করা যায়, তার মানে গুণের কাজ, রাইট। যোগের কাজও করা যায়, রাইট। তার মানে উত্তর হবে 2 আর 3। 2 আর 3 কোথায় আছে? এখানে 2 আর 3। ওকে, এবার দেখো আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। এখানে বলেছে নিচের কোন ডাটাবেস সফট প্রোগ্রাম নয়? দেখো, ওরাকল এটা একটা ডাটাবেস প্রোগ্রাম, 4 ডাইমেনশনের একটা ডাটাবেস প্রোগ্রাম, প্যারাডক্স এটাও একটা, এমএস ডস কিন্তু ডাটাবেস প্রোগ্রাম না। হ্যাঁ, এটা এমএস ডস হচ্ছে মাইক্রোসফটের একটা অপারেটিং সিস্টেম। দেখো এখানে আমি একটু এমএস ডসটা যদি একটু দেখাই, হ্যাঁ, এমএস ডস হচ্ছে কি মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম, মনে থাকবে। এমএস ডসটা হচ্ছে কি মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। এটা যেমন উইন্ডোজ, লিনাক্স, উবুন্টু এরকমের মতো একটা অপারেটিং সিস্টেম, ঠিক আছে। ওকে, এবার দেখো একটি স্টেম দেওয়া আছে। এখানে বলেছে জনাব হাসান একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি তার বিদ্যালয়ের পরিচালনার কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য কম্পিউটার ব্যবহার করতে চান। জনাব হাসানের জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী? অবশ্যই সেখানে তার জন্য ডাটাবেস উপযোগী হবে, কারণ অনেক টিচারের অনেক ক্যালকুলেশন হিসাব রাখতে হয়, এখানে প্রেজেন্টেশন বা এগুলো তেমন না। এবার বলেছে উক্ত সফটওয়্যার ব্যবহার করে জনাব হাসান কি করতে পারে? বিদ্যালয়ের সকল তথ্য আপডেট রাখতে পারে, রাইট। সহজেই নতুন তথ্য যোগ করতে পারবে, এটাও ঠিক আছে। অফিস ব্যবস্থাপনায় ব্যয় বৃদ্ধি করবে না, ব্যয় বৃদ্ধি করবে কেন? তার মানে এটা হচ্ছে রাইট অ্যান্সার। আজকে আমাদের এখানেই 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই টিউটোরিয়ালটি শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।